জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলা শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজই উঠতে পারেন গুলশানের নিজ বাসভবনে। সারা দেশে চলছে গ্যাসের সংকট, কোথাও কম কোথাও তীব্র। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি। হাজার কোটি টাকা পাচারের পর দেশ ছেড়েছেন জাতীয় পার্টি ও চট্টগ্রাম চেম্বারের নেতা মোর্শেদ মুরাদ ইব্রাহিম। বিদেশে বসে লুটতে চাইছেন বিমা খাত। এবং ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়া, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ দুপুরে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৫শে জুন আসামিরা অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি পেছাতে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। মামলায় অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯শে জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মোহাম্মদ হোসেন। এ ঘটনায় ওই বছরের ৩১শে আগস্ট নিহতের মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এই মামলায় ২০২৫ সালের ২৩শে নভেম্বর শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান। দর্শক, সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যুক্ত হচ্ছি তার বক্তব্যে। এবং কর্তব্য আন্তরিকতার সাথে, সাহসিকতার সাথে, দেশপ্রেমের সাথে পালন করবে। তাদের এই কর্মের স্বীকৃতিস্বরূপ আমরা পুরস্কৃত করব। এবং যারা বিভিন্নভাবে আইন বিধি লঙ্ঘন করে দেশের জনগণের সেবা প্রাপ্তিতে বাধা দিবে অথবা অন্যায় করবে, তাদেরকে তিরস্কৃত করবে। এই ধারা আমাদের অব্যাহত থাকবে। এটা আগেও হয়েছে। আমরা জনগণের সেবা করার জন্যই জনবান্ধব পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যকে আমরা এগিয়ে নিতে চাই, তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে চাই, যাতে দেশের মানুষের গণ-অভ্যুত্থান পরবর্তী নবপ্রত্যাশা অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী এটা জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। ইতিমধ্যে তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। মূলত রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে কিনা। অতীতে যেটা দেখা গিয়েছে, ফ্যাসিবাদী সরকারের সময়ে তারা রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা রাষ্ট্রের সকল বাহিনীকে তারা ব্যবহার করেছে, অপব্যবহার করেছে। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। তাদেরকে কক্সবাজারে ২০১৮ সালে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনা সহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এ অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। একই ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, আবদুল্লাহ হিল কাফি, সৈয়দ নুরুল ইসলাম, আসাদুজ্জামান ও শাহিদুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে ২৭তম সাক্ষী হিসেবে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রবিবার বেলা 11:30টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। তারপর তিন বাহিনীর চৌকস সদস্যরা হাফিজ উদ্দিন আহমদকে সশস্ত্র সালাম দেন। পরে সৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ ও পরিদর্শন বইয়ে সই করেন। এরপর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন এবং সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আজ দুপুরের দিকে বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখান থেকে তার গুলশানের বাসায় উঠবেন তিনি। এদিকে শিগগিরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আইন অনুযায়ী চাইলে বিদায়ী রাষ্ট্রপতি 1 মাস বঙ্গভবনে থাকতে পারেন, তবে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শেষ করেছেন। বিভিন্ন গণমাধ্যমে নিজেই জানিয়েছেন আজই তিনি বঙ্গভবন ছেড়ে দেবেন। গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। দুপুরের দিকে পরিবারসহ বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন কি পরিস্থিতি বঙ্গভবন এলাকায় তা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, আমরা যেমনটা বলছিলাম যে দুপুরের দিকে বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি, আর পরিষ্কার কি তথ্য রয়েছে আপনার কাছে সব মিলিয়ে জানতে চাই। যেমনটি বলছিলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু দুপুর নাগাদ আসলে বঙ্গভবন সপরিবারে ছাড়ার যে তথ্য সেটি আমাদের কাছেও রয়েছে। তবে কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে এখনো সুনির্দিষ্ট করে কোনো তথ্য বা কোনো সময় কিন্তু এখন আমাদেরকে জানাননি যে কয়টা নাগাদ আসলে তিনি বঙ্গভবন ত্যাগ করে গুলশানের বাসভবনে গিয়ে উঠবেন। সে তথ্য কিন্তু এখন স্পষ্ট নয়। তবে আমরা জানতে পেরেছি কিছু সময়ের মধ্যেই বঙ্গভবন ত্যাগ করে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি গুলশানের বাসভবনে গিয়ে উঠবেন এবং এই যে বঙ্গভবন ত্যাগ করার যে বিষয়টি সেটি ঘিরে কিন্তু বঙ্গভবন যে পুরো এরিয়াটি সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পারছি। এবং এই সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি তিনি কিন্তু শুক্রবার তিনি পদত্যাগপত্র অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে হাফিজউদ্দিন তিনি কিন্তু বেশ কর্মব্যস্ত সময় পার করছেন এবং সকালে আমরা দেখেছি আপনাদের সাহায্যে তিনি সাভারে গিয়েছেন। সেখান থেকে তিনি জিয়া উদ্যানে এসে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন সেটি শেষে তিনি কিন্তু বঙ্গভবনে আসার যে তথ্য সেটিও কিন্তু আমাদের কাছে রয়েছে। তিনি বঙ্গভবনে আসবেন এবং দাপ্তরিক যে কার্যক্রম সেটি কিন্তু বুঝে নেবেন এবং দাপ্তরিক কার্যক্রমের যে শুরু সেটি কিন্তু করবেন। এবং কৌরি সবশেষ যদি আমি জানিয়ে রাখতে চাই, বঙ্গভবনের যে পুরো এরিয়াটি সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, অর্থাৎ যেহেতু সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সেটি গ্রহণের পরেই বঙ্গভবন ছেড়ে যাওয়ার যে গুঞ্জন সেটি কিন্তু উঠেছিল এবং আজ দুপুর নাগাদ অর্থাৎ কিছু সময়ের মধ্যেই কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি। তারাও কিন্তু বলেছেন যে আজই তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে সপরিবারে যাবেন এবং তার যে অসুস্থতার ব্যাপার, ডাক্তার দেখানোর জন্য তিনি বিদেশে যাওয়ার যে একটি প্রক্রিয়া সেই বিষয়েও কিন্তু আনঅফিসিয়ালি অনেক তথ্য কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে। তবে তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসাটিতেই মূলত যাবেন এবং গুলশানে তার যে বাসাটি রয়েছে সেই বাসাতে কিন্তু যে পর্যবেক্ষণ এবং সেই বাসার যে কার্যক্রম সেই কার্যক্রমের তথ্য কিন্তু আমাদের কাছে আসে। অর্থাৎ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো বঙ্গভবন ত্যাগ করবেন এবং গুলশানের বাসাতে গিয়ে উঠবেন। অন্যদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও কিন্তু কিছু সময়ের মধ্যে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গভবনে আসবেন এবং দাপ্তরিক যে কার্যক্রম সেটি কিন্তু তিনি বুঝে নেবেন, এমন তথ্যই কিন্তু আমাদের কাছে রয়েছে। কৌরি পরবর্তীতে তিনি কখন নাগাদ আসলে বের হতে পারেন পরবর্তীতে তথ্য পাওয়া মাত্র আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবেন। নিশ্চয়ই পার্থ, ধন্যবাদ আপনাকে। গ্যাসের অপেক্ষায় শত শত যানবাহনের দীর্ঘ সারি জমেছে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে। অনেক চালক রাতে এসে পাম্পের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছেন। দীর্ঘ সময় গড়ালেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা পাম্পে আটকে থাকায় যাত্রী পরিবহন বন্ধ থাকছে, যার সরাসরি প্রভাব পড়েছে চালকদের দৈনিক আয়ে। নিম্ন ও মধ্যম আয়ের এই পরিবহন শ্রমিকরা এখন জীবিকা নিয়ে দিশেহারা। এদিকে সরবরাহ না থাকায় আর্থিক লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরাও।
অন্যদিকে চালকদের একাংশের অভিযোগ কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। একবেলা লাগে গ্যাস নিতে, তো একবেলা যদি গাড়ির গ্যাস নিতে লাগে তার একবেলা গাড়ি চালাইলে জমা উঠেমো না আমাদের জীবিকা আদায় করবো। যে বাড়ালে সংকট সমাধান সময় হয়ে যাবে, তাহলে আমরা চাই কি জানেন, বাড়াক, তারপর আমাদের গ্যাস দেব, আমরা চালাই, মালিক চলুক, আমরা চলি। গ্যাস কি আপনি পর্যাপ্ত পাচ্ছেন? হ্যাঁ তো পাইলাম কই, গ্যাস তো মানে কি তেলে চলতেছে, গাড়ি গ্যাসে চলতেছে না। আমরা এটা নিয়ে চাই না রাস্তাঘাটে আন্দোলনে যাই, আমরা ড্রাইভাররা খুব সমস্যার ভিতরে আছি, দ্রুত সরকার এই জিনিসটা যেন সমাধান করে। গ্যাস সংকট নিয়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আমরা প্রতিবেদনে যেমনটা জানাচ্ছিলাম যে অনেক চালক রাতে এসে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। আপনি এখন যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানে চালকরা গ্যাস পাচ্ছেন কিনা, কি অবস্থা, সার্বিক পরিস্থিতি জানতে চাই। আমি এই মুহূর্তে রয়েছি খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় সিটি ওভারসিজ ফিলিং স্টেশনে। এখানে ঠিক ফজরের আজানের পরপরই যারা এখনও অবস্থান করছিলেন তারা এখনও নাগাদ গ্যাস পায়নি। অর্থাৎ এই যে দীর্ঘ 6 থেকে 7 ঘন্টার মতো সময় এখানে তারা অপেক্ষারত। অনেকেই তাদের গাড়ির গ্যাস একদম শেষ পর্যায়ে, অর্থাৎ তারা যে অন্য কোনো ফিলিং স্টেশনে যাবে সেই পথটিও তাদের কাছে খোলা নেই। সুতরাং এখানে দীর্ঘ অপেক্ষা করছে। তাদের যে অপেক্ষা, এই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হচ্ছে না। আমি পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঠিক 8টার কিছু আগ মুহূর্তে এখানে তাদের যে দুটি যে স্টেশন রয়েছে সেই দুটি স্টেশনই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এখানে সম্পূর্ণ পুরোপুরি এই ফিলিং স্টেশনে এই মুহূর্তে গ্যাস দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে যদি আমি একজন চালকের সাথে কথা বলি, যিনি কিনা ফজরের ঠিক নামাজের পরেই আসছিলেন, আমাদের সাথে কথা হচ্ছিল, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং শেষ কখন নাগাদ গ্যাস পেতে পারেন, আপনি কিছু জানতে পেরেছেন? আমাদের এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো কিছু টাইম দেয় নাই। আমি মূলত ফজরের নামাজ পড়ে আসছি, আসার পরে দীর্ঘ লাইনে দাঁড়াইছি, মোটামুটি এখন 5-7 জনের পিছনে আছি, কিন্তু বিগত আমার 8 ঘন্টা যাবৎ এখানে দাঁড়ায় থাকতে হয়েছে আর কি। আমি এখনও নাস্তা খাই নাই, তারপরে তো আমি কতগুলো কাজ আছে এগুলো কোনো কিছু করতে পারতেছি না। বাট আমি অনিশ্চয়তার মধ্যে আছি, কি করব মানে বুঝতেছি না। শুনছিলেন কৌরি, এরকমই চালকদের সাথে আমি কথা বলেছি। আপনি এরকম যত চালক আছে প্রত্যেকেরই আসলে একই রকমের কথা। আপনি জানেন যে খনিজ সম্পদ মন্ত্রণালয় তারা জানিয়েছে যে 450 থেকে প্রায় 500 মিলিয়ন যে ঘনলিটার যে গ্যাস, সেটি গ্যাসের একদম উত্তোলন করতে পারছে না তাদের যে ত্রুটির কারণে। সেই ত্রুটি কবে নাগাদ শেষ হবে সেই সম্পর্কে আমরা এখনও জানতে পারিনি কৌরি। তবে পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো যে কক্সবাজারের যে মহেশখালীর যে এলপিজি যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে কি আপডেট পরবর্তী সংবাদে আমরা আপনাকে জানিয়ে দিব। সানি, ধন্যবাদ আপনাকে। গ্যাস সংকট নিয়ে আরও খবর জানবো। সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, ঢাকায় তো গ্যাসের তীব্র সংকট, আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন অর্থাৎ সাভারে আসলে ভোগান্তি কেমন দেখছেন, এ বিষয়ে পাম্প মালিকরা বা কর্তৃপক্ষ কি বলছে, সব মিলিয়ে জানতে চাই। অন্যান্য স্থানে আমরা যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পেয়েছি সেটি এখন পর্যন্ত কিন্তু আমরা সাভারে দেখিনি। যদিও আজকে সকাল থেকেই যদি বলি যে আমি বিভিন্ন পাম্পে ঘুরে দেখেছি, বেশ কিছু গাড়ির দীর্ঘ সারি রয়েছে এবং এই গ্যাসের স্বল্প চাপের কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না এই গাড়িগুলো। পরিবহন সেক্টরে এটার যে প্রভাব, সেই প্রভাবের কারণে দেখা যাচ্ছে অনেকেই একবেলা হয়তো যারা গাড়ি চালিয়ে জীবিকা অর্জন করেন তাদের ক্ষেত্রে দিনের একটা নির্দিষ্ট সময় নষ্ট হয়ে যাচ্ছে গ্যাস নিতে গিয়ে। আবার স্বল্প চাপ বিরাজ থাকার কারণে কিন্তু এখানে সেই গ্যাস দিয়ে তাদের সারাদিনের যে কার্যক্রম সেটিও চালাতে পারছেন না। পাশাপাশি এটি যেহেতু একটি শিল্প এলাকা, এই অঞ্চলে বিভিন্ন গার্মেন্টস সেক্টরেও কিন্তু এই গ্যাসের স্বল্প চাপের কারণে সেখানেও একটা বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। যদিও কারখানাগুলো বিকল্প পদ্ধতিতে তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে এই পদ্ধতিতে উৎপাদন কার্যক্রম চালাতে গেলে কিন্তু তাদের বেশ কিছু বাড়তি খরচ হয়ে যাচ্ছে, যে খরচটি মেটাতে গিয়ে তাদেরকে আসলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এবং যেটা বলছিলাম যে এই যে সিএনজি পাম্পে গ্যাসের যে স্বল্প চাপ, এটি কিন্তু গেল প্রায় 5-6 দিন ধরে এই সংকট বিরাজ করছে এবং আশুলিয়া, সাভার, ধামরাই এই 3টি অঞ্চলে বেশ কিছু সিএনজি পাম্প কিন্তু আমরা দেখতে পেয়েছি দিনের অনেকটা সময় তারা সিএনজি নাই এই ধরনের একটি সাইনবোর্ড লাগিয়ে সিএনজি দেওয়া বন্ধ রাখছেন। এবং মালিক পক্ষ যেটি বলছেন যে গ্যাসের এই স্বল্প চাপের কারণে প্রায়শই তারা আসলে বিভিন্ন অভিযোগের শিকার হচ্ছেন এবং ব্যবসায়িকভাবেও তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
খুবই দ্রুত সময়ে যদি এই সিএনজি সরবরাহটা স্বাভাবিক না করতে পারেন, তাহলে আসলে তাদের জন্য খুব বড় ধরনের ক্ষতির সামনে অপেক্ষা করছে বলে তারা জানাচ্ছেন। তবে শফি, ধন্যবাদ আপনাকে। হাজার কোটি টাকা পাচার, তারপর দেশ ছেড়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিম। এখন বিদেশে বসেই নিয়ন্ত্রণ করছেন দেশে থাকা তার আর্থিক সাম্রাজ্য। এবার তার নজর বীমা খাতে। আইন অমান্য করে নিয়ন্ত্রণে নিয়েছেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটিতে। তার হয়ে কাজ করছেন ফরহাদ উদ্দিন, যিনি একাই দখলে রেখেছেন গুরুত্বপূর্ণ 5টি পদ। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোর্শেদ মুরাদ ইব্রাহিম 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে তার খেলাপি ঋণের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এসব অর্থ বিদেশে পাচারের প্রমাণ মিলেছে দুদকের তদন্তে। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দেশ ছেড়ে পালিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক এই সভাপতি। বিদেশে বসেই দেশে আর্থিক সাম্রাজ্য পরিচালনা করছেন চিহ্নিত এই ঋণখেলাপি। নিয়ন্ত্রক সংস্থার আইন অমান্য করেই দখলে নিয়েছেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এক পরিবার থেকে 2 জনের বেশি পরিচালক হওয়ার সুযোগ না থাকলেও প্রতিষ্ঠানটির 10 সদস্যের পর্ষদে আছেন তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট 7 জন পরিচালক। মোর্শেদ মুরাদের ছেলে সামির সেকান্দার বর্তমানে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান। পর্ষদে আছেন মুরাদের স্ত্রী মাহজাবিন মোর্শেদ এবং চেয়ারম্যান সামিরের স্ত্রী আফরা চৌধুরী, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া মুরাদের আরেক পুত্র মাহের সেকান্দার ও তার শ্যালক মুয়াজ রশিদও পর্ষদের সদস্য। আছেন মুরাদের ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা এবং বোনের স্বামী আজিজ আহমেদও। আইনকে পাশ কাটিয়ে প্রতিষ্ঠানটি যেন এখন মুরাদের পারিবারিক সম্পত্তি। অভিযোগ আছে, পর্ষদে না থেকেও বোর্ড ফি সহ পরিচালকের সব সুবিধাই নেন মুরাদও। ব্রাঞ্চ কন্ট্রোল ডিপার্টমেন্ট একটা আছে। প্রতিষ্ঠানটিতে মুরাদ পরিবারের নির্দেশনা বাস্তবায়ন ও অন্যায্য সুবিধা নিশ্চিতে কাজ করছে ফরহাদ উদ্দিন, যিনি একাই দখলে রেখেছেন গুরুত্বপূর্ণ 5টি পদ। কেনাকাটা, নিয়োগ বাণিজ্য, কমিশন আত্মসাৎ এবং পরিবহন খাতে বিপুল অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। আমি কিন্তু নট অনলি কোম্পানি সেক্রেটারি, আমি এইচআর দেখি, আমি অ্যাডমিনিস্ট্রেশন দেখি, আমি অডিটের ইনচার্জ, আমি ওই ব্রাঞ্চ কন্ট্রোল ডিপার্টমেন্টকেও ওভারসি করে থাকি। নথি বিশ্লেষণে দেখা যায় লাগামহীন অনিয়ম আর বেপরোয়া লুটপাটে রুগ্ন হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। ভুয়া ব্যালেন্স শিট তৈরি করে বিপুল কর ফাঁকি এবং সাধারণ গ্রাহক ও গ্রুপ বীমা থেকে পাওয়া বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের পরিবারের বিরুদ্ধে। এদিকে পদে থেকেও নিষ্ক্রিয় সিইও কিশোর বিশ্বাস। অনিয়মের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগও পাননি তিনি। কথা বলেন ফরহাদ উদ্দিন। চেয়ারম্যানের ফাদার মিস্টার মোর্শেদ মুরাদ ইব্রাহিম দীর্ঘদিন যাবত উনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। উনি কিভাবে সুবিধা নেবেন এখান থেকে? হি ইজ নট হিয়ার। আমি আপনাকে একেবারে কনফিডেন্টলি বলতে পারি, একজনও নাই। ইউ ক্যানট শো এ সিঙ্গেল পার্সন এই ধরনের কোনো দামি নিয়োগ। আইডিআরএ মুখপাত্র বলছেন, নিয়ন্ত্রক সংস্থায় নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর অভিযোগ থাকা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। 3 মাস হচ্ছে একদম বিহীন ছিল আর কি এই আইডিআরএ। কিছু কিছু প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের এই স্পেশাল অডিটগুলোর হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে কাজ চলছে। বীমা প্রতিষ্ঠানগুলোতে বেআইনি পরিচালক শনাক্ত করতে সম্প্রতি পরিচালকদের পরিচয় জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। রেদওয়ানুল হক, জিবিসি নিউজ, ঢাকা। প্লট পাওয়ার পর কেটে গেছে বছরের পর বছর, পরিশোধ করা হয়েছে কষ্টার্জিত টাকাও, অথচ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক প্রকল্পগুলোতে এখনও মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। নানা সংকটে দীর্ঘদিনের পুরনো আবাসনগুলো যেখানে আলো দেখেনি, সেখানে আবারও প্রায় 6,706 কোটি টাকার নতুন 3টি আবাসনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। অভিযোগ উঠেছে, কেবল প্রভাবশালীদের সুবিধা দিতে নেওয়া হচ্ছে এসব মেগা প্রকল্প। সিডিআর খাতায় আবাসন প্রকল্পের সংখ্যা 16টি, বরাদ্দ দেওয়া হয়েছে 6,500-এর বেশি প্লট, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। 1992 সালে নেয়া মর্যাদটেক এলাকার কর্ণফুলী আবাসিক প্রকল্প 32 বছর পর সম্প্রতি কিছুটা আলোর মুখ দেখলেও অধিকাংশ প্রকল্পের অবস্থায় করুণ। প্লট বিক্রি হয়ে শত শত ভবন উঠলেও তৈরি হয়নি সড়ক, নেই গ্যাস ও পানির সংযোগ। এমন অবস্থা নগরীর কেন্দ্রের আবাসিক এলাকা কল্পলোকে।
পরিত্যক্ত অবস্থা জঙ্গল সলিমপুরের, আর বাইজিৎ হাউজিং থমকে আছে শুধু কাগজে কলমেই। নাগরিক সুবিধার অভাবে বছরের পর বছর ঘর তুলতে পারছেন না জমির মালিকরা। নাগরিক সুবিধাগুলো দেওয়া উচিত, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া উচিত, তারপর লাইনের গ্যাস ঢোকার ব্যবস্থা করে দেওয়া উচিত, কিন্তু এগুলো না করে সিডিও অন্য একটা পরিকল্পনা আবার নতুন আবাসিক করার একটা চিন্তা ভাবনা করতেছে। যে সকল আবাসিকগুলো হয়েছে সেগুলো পূর্ণাঙ্গ না করে নতুন আবাসিক করার যে পরিকল্পনা, এটি স্রেফ অর্থর একটা ব্যাপার আছে এখানে। পুরনো গ্রাহকদের এই ভোগান্তি ও অনিশ্চয়তার সুরাহা না করেই 2026-27 অর্থ বছরে প্রায় 6,706 কোটি টাকার নতুন 3 মেগা প্রকল্প হাতে নিয়েছে সিডিএ। প্লট করলে আমি এত কাঠা করে কিনবো, এত কাঠা করে বেচবো, আমার এত বেনিফিট হবে, আমার তহবিলে এত জমা হবে। অমুক মন্ত্রীকে প্লট দিতে পারবো, অমুক এমপিকে প্লট দিতে পারবো, অনেক বড় ব্যবসায়ীকে প্লট দিতে পারবো। অন্তত প্রভাবের লেনদেন হতে পারে, অর্থের লেনদেন হতে পারে। এগুলির জন্যই প্রজেক্টগুলি করা হচ্ছে বলে আমার বিশ্বাস। নগর পরিকল্পনাবিদদের এমন অভিযোগের মুখে অবশ্য আবাসন কৌশলে পরিবর্তনের আভাস দিচ্ছে সিডিএ। খালি জায়গা না থাকায় এবার আর প্লট নয়, ফ্ল্যাট বিক্রির বিষয় ভাবছে সংস্থাটি। এবড়োথেবড়ো কোনো প্রকল্প আমরা হাতে নেব না। 3 ভাগে আমরা ভাগ করেছি। উচ্চ আয়ের লোকদের জন্য আমরা এক ধরনের ভবন করে, মধ্য আয়ের লোকদের জন্য তাদেরকেও একটা ঠিকানা করে দেওয়ার জন্য, আর নিম্ন আয়ের লোককে আমরা বেশি প্রাধান্য দেব। তাই চট্টগ্রামবাসীর দাবি, বছরের পর বছর ঝুলে থাকা পুরনো প্রকল্পগুলোতে ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করুক সিডিএ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আনোয়ারায় কাল উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় 783 একর জমির উপর G2G ব্যবস্থাপনায় এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হতে পারে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সম্পন্ন হয়েছে ভূমি অধিগ্রহণ। ডেভেলপার চুক্তি সইয়ের পর শুরু হবে মূল অবকাঠামো নির্মাণের কাজ। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ শহরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। 1 দশকের সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি টাকা। এর মধ্যে 2,467 কোটি টাকা বৈদেশিক ঋণ সহায়তায় এবং 1,722 কোটি টাকা সরকারি অর্থায়ন। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে 2027 সালের জানুয়ারি থেকে 2031 সালের ডিসেম্বর পর্যন্ত। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এটা বড় ধরনের অগ্রগতি হবে এবং আমাদের শিল্পায়ন হবে এবং আমাদের অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে বিনিয়োগের জন্য বর্তমানে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন সফল হয়। সরকার যে আরও বিদেশি বিনিয়োগ আশা করছে সেটার জন্য একটা উদাহরণ হিসেবে থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সেই সাথে চট্টগ্রাম হয়ে উঠবে একটি আধুনিক শিল্পের লজিস্টিক হাব। আমার আনোয়ারা কর্ণফুলীতে যে শিল্পের যে জাগরণ শুরু হবে ইনশাল্লাহ, এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের একটা পরিকল্পনা আছে। প্রকল্প সাইনের পরে এগুলো কার্যক্রম শুরু হবে এবং কার্যক্রম শুরু হয়ে গেলে কর্ণফুলী শুধু আনোয়ারা না, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এক মস্ত বড় একটা শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পাবে নতুন মাত্রা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।